সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের দাগ নম্বর 1, 2 এবং 3-এর প্রশ্নগুলো সমাধান করব। মোট 18টি কোয়েশ্চেন এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য বা মিথ্যা থেকে নেওয়া হয়েছে। শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি বলেছে, বার্ষিক a% হার সরল সুদে কোনো মূলধনের b বছরের মোট সুদ ABC/25 টাকা হলে মূলধনের পরিমাণ। আমাদের সরল সুদ থেকে আমরা জানি যে সরল সুদের একটাই মাত্র সূত্র, সেটা কি? I ইকুয়ালস টু PRT/100। PRT/100 এই হচ্ছে সরল সুদের সূত্র। এইখানে শুধুমাত্র মানগুলো বসাবো। আমরা জানি আই কি? আই হচ্ছে মোট সুদ, অর্থাৎ এখানে কত? ABC/25। তাহলে ABC/25 ইকুয়ালস টু পি এর মান বের করতে হবে, তাই পিটাকে পি রাখলাম। আর অর্থাৎ বার্ষিক সুদের হার কত? এ। টি অর্থাৎ সময়, এখানে বলেছে বি, বাই কত? বাই 100। এখান থেকে সমাধান করলে আমরা পাবো ABC/25 ইন্টু 100 বাই A ইন্টু বি ইকুয়ালস টু পি। পি এর সঙ্গে এবি গুণ ছিল, তাই এদিকে এসে ভাগ হয়ে গেল। পি কে 100টা ভাগ করেছে, তাই ওইদিকে গিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, আমরা এখান থেকে পি এর মান বের করছি। দেখো 25 4 100। এ বি কাটলো, তাহলে পড়ে থাকলো কত? দেখো এখান থেকে, তাহলে পি ইকুয়ালস টু 4C। বুঝে গেছে? তাহলে আমরা মান পেলাম কি? 4C, অর্থাৎ মূলধনের পরিমাণ হবে 4C টাকা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 12, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 18 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? দেখো অঙ্কটা কি করছি আমরা? আমরা অঙ্কটাতে লিখছি, দেখো দুটোই যোগ করে দিচ্ছি, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে 1 যোগ 2 করছি। ঠিক আছে, লিখছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 18। এটাকে আমরা দুইভাবে সাজাতে পারতাম। আমি দুটোই দেখে দিয়েছি। আমরা প্রথমবার সাজাতে পারতাম, দেখো কিভাবে আমরা সাজাতে পারতাম। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কত হবে? 2xy। তাহলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, সরি 18 প্লাস 12 হবে এখানে, ইকুয়ালস টু 18 আর 12 হচ্ছে 30। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারতাম কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 30 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটাকে যদি জেড বলতাম, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 30 ইকুয়ালস টু 0। আমরা এটার মিডল টার্ম ফ্যাক্টর বা সিদ্ধহজার্যের সূত্র থেকে করতে পারতাম জেড স্কোয়ার প্লাস 6z। আমরা জানি 6 5 30, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, তাই এটা নেওয়া যাবে। তাহলে 6z মাইনাস 5z মাইনাস 30। এইখান থেকে যদি আমরা জেড কমন নিতাম এবং এখানে -5 কমন নিতাম, তাহলে কি পড়ে থাকতো? দেখো জেড প্লাস 6 পড়ে থাকতো এখানে, আর এখানে পড়ে থাকতো জেড -5 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারতাম, অতএব জেড প্লাস 6 ইকুয়ালস টু 0 ইমপ্লাই জেড ইকুয়ালস টু -6। আরেকবার বলতে পারতাম জেড -5 ইকুয়ালস টু 0 ইমপ্লাই জেড ইকুয়ালস টু 5। তাহলে আমরা মান পেলাম জেড এর কত? 5 আর -6, যেখানে জেডটা কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে অবশ্যই অপশন কোনটা সঠিক হবে? ডি নম্বর অপশনটা সঠিক হবে। এটার আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, দেখো এখানে আমি দেখাচ্ছি 2 নম্বর দেখাচ্ছি। দেখো এই যে 2 নম্বর, 2 নম্বরটা হচ্ছে কিভাবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স আছে, এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? এক্স প্লাস ওয়াই প্লাস 1। তারপরে আবার দেখো দ্বিতীয়টা থেকে যদি আমি ওয়াই কমন নিই, তাহলে পড়ে থাকবে কি? ওয়াই প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত? সেই যোগ করলে 30ই হবে। তাহলে এইটাকে যদি আরেকবার লেখা যায়, তাহলে লিখতে পারবো আমি এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই
ইকুয়ালস টু 30। এবার দেখো এক্স প্লাস ওয়াইটাকে যদি আমি জেড বলি তাহলে কি লেখা যাবে, জেড ইন্টু জেড প্লাস 1 ইকুয়ালস টু 30 ইমপ্লাই জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 30 ইকুয়ালস টু 0। বুঝে গেছে? এবার আমরা আগের মতো করে সমাধান করতে পারবো। তাহলে এটার দুটো পদ্ধতি এবং উত্তর হবে ডি 5 ও -6। এবার আমরা তারপরের প্রশ্নটা দেখে নিচ্ছি। তারপরে প্রশ্নটা বলেছে R1 ও R2, যেখানে R1 গ্রেটার দেন R2 একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব p একক হলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। এই অঙ্কটা করতে গেলে সরল সাধারণ স্পর্শক কি করে অঙ্কন করতে হয় সেই বিষয়টা তোমাকে জানতে হবে, এবং সেই ধর্ম ব্যবহার করে কিন্তু আমি অঙ্কটাকে সমাধান করছি। দেখো, মনে করো দুটো বৃত্ত, দুটো আলাদা ব্যাসার্ধের দুটো বৃত্ত, তাদের সরল সাধারণ স্পর্শক অঙ্কন করতে হলে কি করতে হতো, প্রথমেই দুটো কেন্দ্র যুক্ত করতে হতো। করলাম, কেন্দ্র যুক্ত করার পর আমরা কি করতাম, এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ মনে করে এটা বলছি R2 আর এটা হচ্ছে R1, যেহেতু R1 গ্রেটার দেন R2 বলে দিয়েছে। এবার কি করতাম আমি, এইখান থেকে R2 সমান করে কেটে নিতাম, অর্থাৎ এই দূরত্বটা কত, R2। তাহলে তুমি বলো, সম্পূর্ণটা ছিল R1, তার থেকে R2 কেটে নিলাম, তাহলে পড়ে থাকলো কত, R1 মাইনাস R2, R1 মাইনাস R2। এবার এই R1 মাইনাস R2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতাম। ঠিক আছে, এবার এই বৃত্তটার এই বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করতাম। ঠিক আছে, তাহলে স্পর্শকটা কেমনি হতো, মোটামুটি এরকম হতো। দেখো, এরকম হতো। ঠিক আছে, এবার কি করতাম, এটার সঙ্গে এটা যুক্ত করে দিতাম। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু এই ছোট বৃত্তটার অর্থাৎ R1 মাইনাস R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটার এইটা একটা স্পর্শক, তাহলে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হবে। ঠিক আছে, তাহলে এই যে এই কেন্দ্র, এটা এবং এটা মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে না, যার অতিভুজটা কি, এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ এটা বলেছে পি, তাহলে এটা পি। এবং এই লম্ব বা ভূমি যাই বলো না কেন, এটা হচ্ছে কত, এইটা হচ্ছে R1 মাইনাস R2, কারণ ব্যাসার্ধ R1 মাইনাস R2। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা তুমি খুব সহজে বের করে নিতে পারবে। তাহলে এই বাহুটা কি হবে, অতিভুজ স্কোয়ার, এটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে কি লিখবো এটাকে, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে পি স্কোয়ার মাইনাস লম্ব কত, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা তারপরের প্রশ্নটা দেখছি। তারপরের প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রশ্নটা কিন্তু 9/cos² θ প্লাস 4cos² θ প্লাস 5/1 + tan² θ। দেখতে একটু কঠিন মনে হলেও ত্রিকোণমিতি মানেই হলো সূত্রের খেলা। সূত্র যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু অঙ্কগুলো খুব সহজ এবং সহজবোধ্য হয়ে যাবে। চলো করে নিচ্ছি অঙ্কটা। দেখো, আমরা জানি কি সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর অনন্য, তার মানে 1/কোসেক থিটাকে সাইন থিটা লেখা যায়, তাই লিখছি এটাকে 9 sin² থিটা প্লাস 4cos² থিটা ছিল, তাই লিখলাম 4cos² থিটা প্লাস 5/sec² থিটা। কেন বলো তো, কারণ হচ্ছে যেহেতু সাইন থিটা ইকুয়ালস টু 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। তারপরে দেখো আবার sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারলাম। আবার আমরা কি জানি বলো তো, আবার আমরা জানি cos থিটা ইকুয়ালস টু 1/sec থিটা, তাই না? তাহলে কি লেখা যাবে এটাকে, ইকুয়ালস টু 9 sin² থিটা প্লাস 4cos² থিটা প্লাস 5cos² থিটা ইকুয়ালস টু 9 sin² থিটা প্লাস 9cos² থিটা ইকুয়ালস টু 9 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 9। কেন বলো তো, কারণ ডান দিকে লিখে দেবো যেহেতু sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। বোঝা গেছে? এবার আমরা পরের প্রশ্নটা দেখছি।
পরের প্রশ্ন বলেছে একটি আয়তঘনের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে এবি কিউব বিসি এবং সিএ কিউব হলে আয়তঘনের আয়তন কত হবে। খেয়াল করে দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা বিষয়টাকে বুঝে নিই যে কি তথ্য দেওয়া আছে এবং এর সঙ্গে তার মাত্রাগুলোর সম্পর্ক কি। একটা আয়তঘন যদি বলি তাহলে আয়তঘনের তিনটি মাত্রা কি কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমি মনে করো এটাকে বলছি দৈর্ঘ্য, এইটাকে বলছি প্রস্থ, আর এইটাকে বলছি উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্যটাকে ধরছি এক্স, প্রস্থকে ধরছি ওয়াই, আর উচ্চতাকে ধরছি ধরে নাও জেড। এইবার দেখো এখানে তিনটি তল বলেছে, কি কি সন্নিহিত তল, এই একটা তল অর্থাৎ মেঝে একটা তল, এই দেওয়াল একটা তল, আর এই দেওয়াল আরেকটা তল। ঠিক আছে, এই তিনটে তল কিন্তু সন্নিহিত তল। তাহলে এই তলের ক্ষেত্রফল কত হবে, এক্স ওয়াই। এই তলের ক্ষেত্রফল কত হবে, জেড এক্স। এই তলের ক্ষেত্রফল কি হবে, ওয়াই জেড। বুঝে গেছে। এবার এই তিনটের মান কিন্তু এখানে দেওয়া আছে, আমি তিনটি মান পরপর বসাচ্ছি দেখো। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু ধরছি কত, এবি কিউব, ওয়াই জেড ইকুয়ালস টু ধরছি বিসি, আর জেড এক্স ইকুয়ালস টু ধরছি সি এ কিউব। ঠিক আছে, এইবার দেখো আমাদের যেহেতু তিনটি মাত্রা জানা আছে তাহলে আয়তন বের করতে পারবো না। আয়তনটা কি, এক্স ওয়াই জেড। এবার এই তিনটি যদি গুণ করি আমরা তাহলে কি পাবো দেখো, এটাকে নাম দিচ্ছি আমি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 2 3 গুণ করছি, তাহলে 1 গুণ 2 গুণ 3 করে পাই। ঠিক আছে, 1 2 3 গুণ করছি, তাহলে কি হবে দেখো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স ইকুয়ালস টু এবি কিউ, বিসি, সি এ কিউ। তাহলে এখান থেকে কি লেখা যাবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 4, এই যে এ ছিল আর এ কিউব আছে, এ টু দি পাওয়ার 4, বি কিউব আর বি, বি টু দি পাওয়ার 4, সি আর সি, সি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর যদি মান বের করি তাহলে বর্গমূল করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি হবে, এটারও বর্গমূল করতে হবে। এটার 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি। ডান দিকে লিখে দেব উভয় পক্ষকে বর্গমূল করে পাই। ঠিক আছে, এই হলো এই প্রশ্নের সমাধান। এবার আমরা উত্তরে দেখে নিচ্ছি কোনটা অপশন আছে। আমরা দেখছি উত্তরে ডি অপশনটাতে আছে, তাই অ্যান্সার হবে ডি। এবার আমরা পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটি বলছে যদি n সংখ্যক তথ্যের যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক তথ্যের যোগফল k হয় তবে n তম সংখ্যাটি কত। এই বিষয়টা ভালো করে বোঝার আছে। দেখো মনে করে n সংখ্যক তথ্য যেহেতু বলেছে, মনে করলাম আমি x1 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা x2, তৃতীয় সংখ্যা x3, ডট ডট করে xn-1, তারপরেরটা হচ্ছে xn, মোট n খানা সংখ্যা। n খানা সংখ্যার যদি গড় বলে তার মানে কি, তার মানে হলো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস x2 xn-1 প্লাস xn, সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে কতগুলো সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা, এটা হলো কত, x বার। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই উপরেরগুলো কিন্তু যোগফল, এই যোগফলটাকে লেখা যায় সামেশান এক্স এন ইকুয়ালস টু কত হবে, এন এক্স বার। তাহলে এই সবগুলোর যোগফল হচ্ছে কত, এন এক্স বার। এইবার দেখো আমাকে বলে দিয়েছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn-2 প্লাস xn-1, এতগুলোর যোগফল বলে দিয়েছে কে, অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত যোগফল কে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কত, এই সম্পূর্ণ যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ করলেই n তম পদটা বেরিয়ে যাবে। তাহলে অতএব n তম পদ সমান, দেখো n তম পদটি কি হবে, n এক্স বার থেকে n-1 সংখ্যক পদের যোগফল বিয়োগ, তাহলে n তম পদটা বেরিয়ে যাবে। তাহলে এটা কত হলো, n এক্স বার মাইনাস কে। অপশন ডি হচ্ছে সঠিক। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্নটা দেখে নিচ্ছি। পরের প্রশ্নটা বলেছে P
পি টাকার r% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব ত্রৈমাসিক হলে n বছরের সমূল বৃদ্ধি ড্যাশ টাকা। এই অঙ্কটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি কি, সমূল বৃদ্ধি কত, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যখন বছরে একবার সুদ দেয়। এবার যখন বছরে, এখানে বলেছে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাসে একবার সুদ দিচ্ছে, অর্থাৎ বছরে কবার সুদ দিচ্ছে, বছরে 4বার সুদ দিচ্ছে। এই ক্ষেত্রে n বছরের সমূল বৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস r/4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 4n। বোঝা গেছে? এইটা শূন্য স্থানে বসবে। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিচ্ছি। পরের প্রশ্নটা বলেছে ax² প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কত হবে? আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে কখন? যখন নিরূপক সমান শূন্য হবে। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 একটা দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, তার শর্তটা কি ছিল? b² ইকুয়ালস টু 4ac, b² ইকুয়ালস টু 4ac, অর্থাৎ x এর সহগের স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু x² এর সহগ ইন্টু ধ্রুবক পদ, তাই না? তাহলে আমরা যদি এই জিনিসটাই এখানে করি, তাহলে এখানকার নিরূপকটা কত হবে? দেখো 2b, এখানে b কত? 2b, তাহলে b² ইকুয়ালস টু কত? 4ac, তাহলে 4 ইন্টু x² এর সহগ a, আর ধ্রুবক পদ কত? c, তাহলে c ইমপ্লাই 4b² ইকুয়ালস টু 4ac, 4 4 কাটলো, তাহলে আমরা পেলাম b² ইকুয়ালস টু ac। বোঝা গেছে? তাহলে এখানে কত হবে? ac। ঠিক আছে, এবার পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ r1 একক ও r2 একক, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 ও r2 একক হলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? খেয়াল করে দেখো, দুটো বৃত্ত, মনে করো এইটা এবং এইটা, এটার ব্যাসার্ধ মনে করো বলেছে r1, এটার মনে করো ব্যাসার্ধ বলেছে r2। তাহলে এদের মধ্যে দূরত্ব যদি r1 প্লাস r2 এর থেকে বড় হয়, ডিস্টেন্সটা যদি এর থেকে বড় হয়, এই যে দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা যদি r1 প্লাস r2 থেকে বড় হয়, তবেই কিন্তু তাদের তির্যক সাধারণ স্পর্শক পাওয়া যাবে। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী যেটা বলেছে যে এই একটা r1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং আরেকটা r2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে? r1 প্লাস r2। তার মানে কি? তার মানে হলো দুটো বৃত্ত পরস্পরকে কিন্তু বহিঃস্পর্শ করেছে। এই ক্ষেত্রে দুটো বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের কোনো অস্তিত্ব নেই। তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দূরত্ব কত হবে? এখানে 0, অর্থাৎ তির্যক সাধারণ স্পর্শকটাই কিন্তু এখানে সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এবং দুটোর স্পর্শবিন্দু কিন্তু একই, অর্থাৎ দুটো স্পর্শবিন্দু যেহেতু একই, তাই স্পর্শকের দৈর্ঘ্য তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে 0 একক। বোঝা গেছে? এবার পরের প্রশ্নটা দেখছি। সমকোণী সমদ্বিবাহু এবিসি এর বি 90 ডিগ্রি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস এর মান কত হবে? দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে আগে আমাকে ত্রিভুজটাকে বুঝতে হবে। দেখো, ত্রিভুজটা বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে সমকোণ সংলগ্ন দুটো বাহু কি পরস্পর সমান। আর বি কোণটা সমকৌণিক বিন্দু, যেহেতু বি এর মান বলেছে 90 ডিগ্রি, তাই এটা হবে এ, এটা হবে সি। এই বি কোণটা 90 ডিগ্রি বলেছে। আমরা জানি কোন একটা সমকোণী ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তাই। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল ধর্ম আছে কি, যে সমকোণী ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ পড়ে থাকলো, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর পূরক কোণ হবে। ঠিক আছে, তাহলে অতএব কোণ এ যোগ কোণ সি সমান কত? 90 ডিগ্রি। তবে তো তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে হলো এ কোণটা 90 ডিগ্রি মাইনাস সি। আবার আমরা দেখছি যেহেতু এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। আমি দেখছি এটা কোণ, এটা বাহু আর এটা বাহু সমান, তার জন্য এটা বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা,
আর এটা বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই দুটো কি সমান হবে? যদি সমান হয় তার মানে কি? অতএব কোণ এ ইকুয়ালস টু কোণ সি, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে হবে, তবে তো দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এবার এ আর সি এর মান যদি 45 বসাই তাও অঙ্কটা হবে, আবার যদি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস সি অর্থাৎ পুরো কোণের কর্ণপাত ব্যবহার করি তাও কিন্তু অঙ্কটা হবে। আমি দুভাবেই অঙ্কটাকে দেখাচ্ছি, দেখো। আমি প্রথমে পুরো কোণের কর্ণপাত দেখাচ্ছি। তাহলে দেওয়া আছে কি আমাকে? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি, এটা দেওয়া আছে। এখান থেকে কি লেখা যাবে? সাইন স্কোয়ার এ লিখলাম, আর সাইন স্কোয়ার সিটাকে লিখলাম কি? সাইন স্কোয়ার সিটাকে কি লেখা যাবে? 90 ডিগ্রি মাইনাস এ। একই রকম ভাবে লেখা যাবে এটাকে, আমরা যেমন লিখেছি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস সি, তার মানে একই রকম ভাবে কি লেখা যাবে? কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, চলো এটা লিখলাম। এবার দেখো সাইন স্কোয়ারের মানে কি? সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ারে এই থাকলো, প্লাস আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ারে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান কত? 1। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি? ডাইরেক্ট মান বসিয়ে দেওয়া। তাহলে কি আছে দেওয়া? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস টু কত? সাইন স্কোয়ার 45 ডিগ্রি, যেহেতু এর মান 45 ডিগ্রি, প্লাস সি এর মান 45 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ করছি, তাহলে এটা কত হবে? 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবার দেখো 2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, তার কিন্তু হোল স্কোয়ার আছে, লিখলাম। তাহলে 2 ইন্টু 1/2 ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখলাম সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সি এর মান কত? 1। পরের প্রশ্ন দেখছি। পরের প্রশ্নটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান। কি বলছে? কোন একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান। তাহলে ধরে নিচ্ছি দুটির উচ্চতা h এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক। কি হবে তাহলে? যেহেতু আয়তন সমান বলেছে, চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, মানে পাই r1 স্কোয়ার এইচ সমান কত? শঙ্কুর আয়তন কত? 1/3 অফ পাই r2 স্কোয়ার ইন্টু এইচ। এখান থেকে পাই আর পাই ক্যান্সেল করে দিলাম, এইচ আর এইচ ক্যান্সেল করে দিলাম, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান কত পড়ে থাকলো? 1/3। এইখান থেকে সমাধান করলে আমরা কি পাবো? দেখো r1 বাই r2 ইকুয়ালস টু কত? √ওভার অফ 1/3। তাহলে অতএব ব্যাসার্ধদ্বয়ের অনুপাত হবে r1:r2। এটা কত হবে তাহলে? 1-এর বর্গমূল 1 আর 3-এর বর্গমূল হচ্ছে √3। তাহলে অনুপাতটা হবে 1:√3। এবার পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটা বলেছে x1 x2 x3 থেকে x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে? দেখো খেয়াল করে, যদি x1 x2 x3 x4 x5 এই 5খানা সংখ্যা আমি দেখছি এখানে, এদের মধ্যমা কি হবে? এদের মধ্যমা হচ্ছে যেই, এর যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে থাকি বা অধক্রমে সাজিয়ে থাকি, তাহলে কিন্তু মধ্যমা হবে x3, অর্থাৎ যেটা একদম মাঝখানে থাকবে। এই মাঝখানেরটা কি করে বের করে? আমরা দেখছি এখানে n ইকুয়ালস টু 5 অর্থাৎ বিজোড়। তাহলে n প্লাস 1/2 তম পদটা হবে 2তম পদ, এটাই হবে কি? মধ্যমা। ঠিক আছে, আবার এখানে যদি x1 x2 x3 x4 x5 আর x6 অর্থাৎ n ইকুয়ালস টু যদি 6 হতো, তাহলে কিন্তু মাঝখানে দুটো থাকতো। কে কে থাকতো? এই দুটো। দেখো এই ক্ষেত্রে এদিকেও দুটো এদিকেও দুটো, তাহলে মাঝখানে কটা থাকতো? দুটো থাকতো। বুঝে গেছে? এই মাঝখানের দুটো কি করে বের করতো? আর কেন এখানে দুটো থাকতো আর এখানে কেন একটা থাকতো? খেয়াল করে দেখো, যখন n ইকুয়ালস টু 5 অর্থাৎ বিজোড়, n ইকুয়ালস টু 5 অর্থাৎ বিজোড়,
বিজোড়ের ক্ষেত্রে কিন্তু মধ্যমা হবে একটাই, যেখানে n+1/2 তম পদটা হবে মধ্যমা। কিন্তু যখন এনটা জোড় হবে, এনটা যখন জোড় হবে তখন কি হবে? তখন হচ্ছে n/2 তম পদ, n/2 তম যোগ n/2 প্লাস 1 তম পদ, তাদের গড় বাই কত? 2। তাহলে এক্ষেত্রে মধ্যমা কত হবে? x3 প্লাস x4/2, এটা হচ্ছে মধ্যমা। এটা কি মধ্যমা এই রাশিটার। তাহলে আমাদের দেখো এখানে 100খানা পদ দেওয়া আছে, অর্থাৎ এনটা জোড়, তাহলে মধ্যমা কি হবে? n/2 অর্থাৎ 50তম পদ, তাহলে x50 প্লাস x51 অর্থাৎ n/2 প্লাস 1তম পদ, তাদের গড়। এইটা হবে নির্ণেয় মধ্যমা। বুঝে গেছে? এবার আমরা পরের প্রশ্ন অর্থাৎ সত্য মিথ্যা দেখে নিচ্ছি। সত্য মিথ্যার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1%, R2/2% ও 2/3% হয়, তবে পি টাকার 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে 1 প্লাস R/100 ইন্টু 1 প্লাস R2/100 প্লাস 1/R3/50 টাকা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু জানি যে কোনো একটা আহ, টাকা, আসল টাকা পি টাকা যদি থাকে তাহলে তার সমূল বৃদ্ধির সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন। আমরা দেখছি এখানে কিন্তু পি এর কোনো অস্তিত্বই নেই, তাহলে এটা কিন্তু সঠিক নয়, তাই এটা হতে পারে না। যদি পি থাকতো তাহলে আমরা অঙ্ক করে দেখতাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো দ্বিতীয় প্রশ্নটা কি দেখছি? দ্বিতীয় প্রশ্নটা বলেছে যে x²/x=6 সমীকরণের বীজদ্বয় 0 ও 6। দেখো খেয়াল করে এখানে x²/x আমরা কিন্তু অনেকেই মনে করতে পারি x² মানে কি ইকুয়ালস টু 6। আমি এক্সট্রা কেটে দিতাম, তাহলে x পড়ে থাকতো, ইমপ্লাই x=6। কিন্তু খেয়াল করে দেখো ভালো করে যে x² এবং x, এখান থেকে x দিয়ে কাটাকুটি ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পারছি যে এক্সটা নট ইকুয়ালস টু 0। যদি এক্স ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে কিন্তু এই কাটাকুটিটা করা যাবে না। বুঝে গেছে? তাই আমরা কিন্তু এরকম ভাবে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত না দেওয়া থাকছে যে এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে? দেখো x² ইকুয়ালস টু তাহলে কি 6x, ইমপ্লাই x² মাইনাস 6x ইকুয়ালস টু 0, ইমপ্লাই x কমন নিলাম, x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0 or x মাইনাস 6 ইকুয়ালস টু 0 ইমপ্লাই x ইকুয়ালস টু 6। আমরা তাহলে দুটো বীজ কি কি পেলাম? 0 আর 6। তাহলে এই বক্তব্যটা সঠিক। তারপর বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ সর্বদাই সূক্ষ্মকোণ। খেয়াল করে দেখো আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ জানতাম। মনে করে এরকম একটা বৃত্ত আঁকলাম, অর্ধবৃত্ত, এই কোণটা কিন্তু যে কোনো কোণ আঁকো না কেন তুমি, এটা কিন্তু সমকোণ হতো। এবার যদি অর্ধবৃত্ত থেকে বেশি বাড়িয়ে দিই, মনে করো এরকম, এই বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এটা মনে করো কেন্দ্র, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। বুঝা গেছে? তাহলে কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ সর্বাধিক সূক্ষ্মকোণ, একদম সঠিক। এবার সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান 2, এটা কিন্তু হতে পারে না। কেন বলতো? কারণ যে সাইন থিটার বৃহত্তম মান কত? 1, কস থিটার বৃহত্তম মান কত? 1। কিন্তু এই যে 1 মানটা, সাইন থিটার মানটা 1 কখন? যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিন্তু কস থিটার মানটা তখন কত? 0। তাহলে 1 প্লাস 0 সমান কত? 1 হওয়ার কথা ছিল। কিন্তু খেয়াল করে দেখো এখানে যেহেতু 2 বলেছে, তার মানে দুটোর মান কিন্তু 1 না হলে এই 2 মানটা হওয়া সম্ভব নয়, এবং দুটোর মান 1 হতে কখনোই একসঙ্গে পারে না। তাই এইটার মান 2, এই বক্তব্যটা ভুল। এবার কি বলেছে দেখো, একটি ঘনকাকৃতি ঘরের কর্ণ, ঘনকাকৃতি ঘরের কর্ণ কি? ঘনকের বাহু যদি x হয়, ঘনকের বাহু যদি x হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? x√3, ঠিক আছে। আর ঘনকের বাহু যেহেতু x, তাহলে মেঝের কর্ণ কত হবে? x√2। এটা যদি অনুপাত বের করি তাহলে x x কাটবে, √3:√2, √3:√2, এটা √3:√2 থাকলে তবেই সঠিক হতো। এটা উল্টো দেওয়া আছে, তাই এটা হবে না। চলো, একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান তার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে নির্ধারিত হয়, একদম সঠিক কথা।
কারণ আমরা যখন কোনো একটা তথ্যের সংখ্যাগুরু মান বের করি তার মানে হলো সেখানে আমরা দেখি কোন তথ্যের পরিসংখ্যা সব থেকে বেশি আছে। সেটা কিসের দ্বারা নির্ধারিত হয়? কোনো একটা যদি আয়তলেখের ছবি আঁকি তাহলে যেটা সব থেকে উঁচু হবে সেটাই হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী বা সংখ্যাগুরু নির্ণায়ক শ্রেণী। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।